নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি আর আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। আজ আমাদের আলোচনার যেটা বিষয় মুক্ত বিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি। আমরা অনেক সময় আমাদের মা কাকিমাদের বলতে শুনি যে অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, পড়াশোনা করতে পারিনি, পড়াশোনাটা শেষ করতে পারলাম না, উচ্চ মাধ্যমিকটা শেষ পর্যন্ত দিতে পারিনি বিয়ে হয়ে যাওয়ার কারণে। বা বাবা কাকাদেরও বলতে শোনা যায় যে অল্প বয়সে সংসারের দায় দায়িত্ব কাঁধে এসে পড়ায় তারা তাদের পড়াশোনাটা শেষ করতে পারেননি, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেননি। আর তাই আজকে আমাদের আলোচনার বিষয় মুক্ত বিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি। তারা চাইলে এখনও তাদের পড়াশোনা শেষ করতে পারেন বা চালিয়ে যেতে পারেন। যে বিষয়ে ইচ্ছা, যে বিষয় নিয়ে ইচ্ছা, যে ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা তারা কিন্তু করতে পারেন এই মুক্ত বিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি থেকে। আর এই বিষয়ে কথা বলার জন্যই আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন এসএসবি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক বাপি সোরেন। নমস্কার বাপিদা, ট্রাইব টিভি স্টুডিওতে অনেক অনেক স্বাগত। প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো বাপিদা, এই যে মুক্ত বিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি, এটা ঠিক কি, কাদের জন্য এই ব্যবস্থা আনা হয়েছে? তো সর্বপ্রথমে যাইব মুক্তর যে কথাটা আছে তার মধ্যেই আমাদের এই উত্তরটা লুকিয়ে আছে বা নিহিত আছে। তো সর্বপ্রথমে এটা 1980 সাল নাগাদ, মানে 70 দশকে আমাদের দেশের যে সার্বিক যে শিক্ষা ব্যবস্থাটাকে যেটা 100% আনার জন্য সেই সময় যে ক্যাবিনেট মন্ত্রিসভা ছিল, সেখানে দেখলো যে আমাদের যদি রেগুলারভাবে যদি পড়াশোনা করা যায় সেটা আমাদের আরও পড়তে 100% শিক্ষার হার আনতে আরও অনেক সময় লাগবে। তো তখন প্রথম প্রস্তাব করে যে একটা মুক্ত শিক্ষার ব্যবস্থা, যেটা রেগুলার যারা পড়তে পড়তে, যেটা কিছুক্ষণ আগে তুমি বললে, যারা হয়তো কর্মক্ষেত্রে বা টাকার অভাবে পড়তে পারেনি বা ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, আমাদের ভারতে একটা আমরা দেখেছি, বা অনেকে যেমন চাকরি করছে। তো এই রকমের জন্য 1985 সালে প্রথম আমাদের দেশে ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তৈরি করা হয়। তো যারা রেগুলার যেটা ক্লাসের থেকে, যারা অফ টাইমে পড়াশোনা করে শুধুমাত্র পরীক্ষা দিয়ে বা মাঝে মাঝে পরীক্ষা দেওয়ার জন্য সেখানে যেতে পারে। তো আমিও যেমন সেখানে 2008 এইচএস দেওয়ার পরে চাকরি পাই। তারপরে ধীরে ধীরে আমি পড়াশোনা করে, মানে গ্র্যাজুয়েশন, এমএ সব কিছু আজ এই জায়গায় পৌঁছেছি। তো সেটা হচ্ছে মানে টোটাল মুক্ত ব্যবস্থা যেটাকে বলছে। একেবারে বাপিদা, তুমি যেমনটা বললে যে একেবারে মুক্ত ব্যবস্থা, এই মুক্ত বিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি টার্মটা হয়তো অনেকে শুনেছেন, কিন্তু তারপরেই যে প্রশ্নটা মাথায় আসে, মানে রেগুলার কলেজ থেকে তো পড়াশোনাটা করা হলো না, তাহলে কি আমার কোথাও খামতি রয়ে যাচ্ছে? ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে সেই সমমর্যাদাটা কি পাওয়া যাবে? মানে সরকারি বা বেসরকারি যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই সমমর্যাদাটা কি পাওয়া যাবে? না, এটা যেটা বললে একদম শুধু তোমার না, সবারই এটা খুব চিন্তার বিষয় থাকে যে আমি এটা পড়তে পারলাম না বা পড়তে পারবো কিনা। তো আমরা যখন যখন এতটা নেট ছিল না, আজকে থেকে 2007-08 এই নিয়ে অনেকে কনফিউজ ছিল। কিন্তু আজকাল যদি আমরা কোনো দেখি, ইউজিসির কোনো আমরা ওয়েবসাইটে যাই, সেখানে আমরা দেখতে পাবো সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং যেটা ওপেন ইউনিভার্সিটি। যদি ইউজিসির কোনো মান্যতা প্রাপ্ত যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি আমি কোনো ডিগ্রি অর্জন করি, সেখানে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে সেটা শুধু ওখানে কোনোদিনও দেখবে, যখন কোনো কিছু চায় চাকরির বিজ্ঞপ্তিতে, সেখানে কিন্তু উল্লেখ থাকে না যে বিয়ে কোথা থেকে করেছো, সেখানে থাকে যে ইউজিসি মান্যতা প্রাপ্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। তো এদিক দিয়ে আমাদের একটু টেনশন ছিল যে আমরা এত যে পড়ছি, কি হবে কি হবে না, পরবর্তী মান্যতা পাবো কিনা। তো আমি অনেক বন্ধুকেও দেখলাম, নিজের জীবনেই দেখলাম যে এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, একদম 100% সমান মর্যাদা, মানে কোনো সমস্যাই নেই, মানে একই রকমভাবে গ্রহণ করা হচ্ছে ডিগ্রিটাকে। একদম। কারা কারা এই ওপেন ইউনিভার্সিটির সাথে যুক্ত হচ্ছে, কি ধরনের স্টুডেন্টরা যুক্ত হচ্ছে? তুমি তো অনেক দিন ধরে এটার সাথে জড়িত রয়েছো, এই ওপেন ইউনিভার্সিটির সাথে জড়িত রয়েছো, মানে কি দেখেছো, কোন ধরনের স্টুডেন্টরা আসে, কি কি সুবিধা পাচ্ছে তারা? মানে রেগুলারে পড়তে গেলে কি ধরনের অসুবিধা তারা পাচ্ছিল আর কি সুবিধা পাচ্ছে তারা ওপেনে এসে, কি দেখতে পাচ্ছ, কি ধরনের স্টুডেন্টরা আসছে? না, এখানে রেগুলার থেকে অসুবিধার জন্য ওখানে যাচ্ছে এমন ঠিক না। সত্যি বলতে কি আমাদের দেশ এখনও সেইভাবে অর্থনৈতিকভাবে এতটা ডেভেলপ হতে পারেনি। আমাদের 70-80% হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের দেশ, যেখানে 16-17 বছর বয়স হলে তাকে পরিবারের জন্য সেখানে অর্থ উপার্জন করতে হয়। তো সেই জন্য অনেকে পড়তে পড়তে পড়া ছেড়ে দেয়, বাইরে বিদেশে কাজ করতে যায়, বিভিন্ন অন্যান্য রাজ্যে কাজ করতে যায়, বা যাদের ছোটোবেলায় বিয়ে হয়ে যায়। আর বিশেষ করে আমি দেখেছি যারা
আমাদের দেশ যেহেতু অনেক বড়, আমাদের আন্তর্জাতিক সীমানা অনেক বড়। সাধারণত আর্মিতে আমরা দেখেছি, এয়ারফোর্স নেভিতে 16.5 বছর বয়সে চাকরিতে যোগদান করে, হয়তো মাধ্যমিক পাস করার পরে, বা ডিফেন্সে সে একই আমরা জিনিসটা দেখেছি। তো আমরা যারা চাকরি করতে করতে যারা আরও পড়াশোনা করতে চাইছে, মানে সবাই, এটা শুধু আমি এক পক্ষে কোনো বলবো না, বা অনেকেই রেগুলারে পড়তে পড়তে টাকাটা আমি দেখেছি যে রেগুলারে পড়লে রেগুলার ক্লাস করতে হয়, তাকে দিন আনি দিন খায় অবস্থা থাকার ফলে তাকে উপার্জনের রাস্তায় যেতে হয়, সেই জন্য অনেকেই এই মুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে এগোচ্ছে। তুমি টাকার প্রসঙ্গটা যখন তুললেই জিজ্ঞাসা করি যে রেগুলারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিতে, তারপর গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে, তাদের একটা যেমন খরচা হচ্ছে পড়াশোনার জন্য, সেক্ষেত্রে ওপেনের ক্ষেত্রে খরচাটা কেমন পড়াশোনার? না, ওপেনের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। যেমন আমাদের আরেকটা কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গের যেমন সবচেয়ে নাম করা যে বিশ্ববিদ্যালয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, যেটা 1997 সালে তৈরি, এবং কিন্তু আমরা যেটা দেখেছি টাকা যেটা হচ্ছে গড় পড়তে আমাদের একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 12 থেকে 15,000 মধ্যে যেটা খরচা আছে, খুব বেশি খরচা বলবো না, যেটা প্রথম ভর্তি হওয়ার সময় এককালীনেই। এবং মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমাদের রবীন্দ্র মুক্ত আছে অথবা আমাদের এনআইওস যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, খরচাটা একদম জনসাধারণ বা সাধারণের মধ্যে একদম লিমিটের মধ্যেই আছে। মানে তুমি বলছো যে তফাৎ থাকলেও খরচার, মানে রেগুলারে পড়া আর ডিস্টেন্সে পড়ার মধ্যে তফাৎ থাকলেও মানে খরচাটা সামান্যই বেশি, কিন্তু তা আয়ত্তের মধ্যেই। আর একটা বিষয় যেটা অনেক সময় আমরা দেখি যে স্কুল কলেজে পড়ার সময় বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা থাকে, যারা রেগুলারে পড়াশোনা করে, যারা ডিস্টেন্সে পড়াশোনা করবে বা মুক্ত বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রেও কি এরকম কোনো রকম সুবিধা থাকছে? এটাও একটু বলে দিই, কিছুদিন আগে পর্যন্ত যখন আমরা পড়তাম তখন একটু সেইভাবে কোনো ঠিক নির্দেশিকা ছিল না। যেহেতু এই মুক্ত ব্যবস্থাটা প্রচলন থাকলেও আমরা দেখেছি অন্যান্য রাজ্য যেমন দিল্লি, ইউপি, এগুলোতে প্রচণ্ড পরিমাণে, এগুলো 1900 ভাবতে অবাক লাগবে যে আমাদের এগুলো হচ্ছে শুধু ভারতের নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বা সর্ববৃহৎ ইউনিভার্সিটিতে। তার কারণ হচ্ছে আদার্স যে স্টেটগুলো থাকে অনেক দিন থেকে সেখানে প্রচলিত ছিল এবং ধীরে ধীরে আইন কানুনগুলো সঠিকভাবে ছিল। তো আমাদের রাজ্যে সেটা আগে সঠিকভাবে না থাকলেও এখন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে এই স্কলারশিপগুলো ওরা পাচ্ছে। এই স্কলারশিপগুলো পাওয়ার কারণে এইগুলো কিসের উপর বেস করে স্কলারশিপগুলো দেওয়া হচ্ছে? আর্থিকভাবে পিছিয়ে পড়া এটা দেখে দেওয়া হয় নাকি মেরিটের উপর কমপ্লিটলি? না, এখানে বিভিন্ন রকম দিক আছে। যেমন একটাতে এসসি এসটি বিভিন্ন রকম স্কলারশিপ পায়, আরও যেগুলো মেরিটের উপরও আছে, মানে যেগুলো রেগুলারের মধ্যে যেগুলো পাওয়ার কথা ঠিক ডিস্টেন্সের ক্ষেত্রে এগুলো পাচ্ছে। একেবারেই তুমি যেমনটা বললে। আর একটা বিষয় যেটা জানতে চাইবো যে সর্বনিম্ন কি কোর্স করা যায়, আর মানে পিএইচডি অবধি কি করা যায়? হ্যাঁ, অবশ্যই। যেমন সর্বনিম্ন বলতে আমরা কি বলতে পারি, মানে এই আমি বলতে চাইছি যে একেবারে 8 পাস থেকে কি শুরু হয় নাকি মাধ্যমিক থেকে শুরু হয় এই ওপেন ইউনিভার্সিটির কোর্সগুলো? না, আমাদের এখানে সাধারণত মাধ্যমিক থেকে শুরু হচ্ছে। যেমন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমরা যদি বলি বা এনআইওস থেকে বলি, অনেকে কি হচ্ছে 5-6 পর্যন্ত পড়েছিল দীর্ঘকাল, আজ থেকে 15-20 বছর আগে। বা আমি আরেকটা বিষয় যারা দেখতে পাচ্ছি, আগেকার যুগের যে চাকরিগুলো ছিল সেখানে ছিল কি 6 পাস বা 8 পাসের জন্য, কিন্তু এখন কি হচ্ছে সরকার রুলস করছে যেখানে তাকে মাধ্যমিক পাস করতে হবে বা অনেক ক্ষেত্রে প্রমোশনের জন্য। তো আমাদের দেশ বা রাজ্যে এই মুহূর্তে মাধ্যমিক থেকে শুরু হচ্ছে এবং উপরে পিএইচডি পর্যন্ত করা যাচ্ছে। মাধ্যমিক থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে তার কি কোয়ালিফিকেশন দেখা হয় ভর্তির ক্ষেত্রে, নাকি কোনো কোয়ালিফিকেশন দেখা হয় না? না, মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে কোনো স্কুলে ভর্তি হয়েছিল, ক্লাস 5 বা 6 পর্যন্ত পড়েছিল, সেখান থেকে সে টিসি সার্টিফিকেটটা লাগবে এবং জন্ম সার্টিফিকেট তো মাস্ট ভর্তি হওয়ার জন্য। সেখানে যে তাকে 9 পর্যন্ত পড়তে হবে এমন কোনো ব্যাপার না, সেখানে 8 বা 7 পর্যন্ত পড়ে থাকলে ডাইরেক্ট সরাসরি মাধ্যমিকের ক্ষেত্রে ভর্তি হওয়া যায়। কিন্তু অপর দিকে যেগুলো এইচএস এর পর থেকে সেগুলো একটু নিয়মটা আমাদের একটু রেগুলার টাইপেরই চলে আসে। আর তুমি এটা যখন বললে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, মানে আমি যেমন রেগুলারে পড়াশোনা করেছি, আমি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেখেছি কিছু ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে আমাকে এন্ট্রান্স পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে হয়েছে, নাম্বার দেখা হয়েছে উচ্চ মাধ্যমিকের। আবার মাস্টার্সের ক্ষেত্রেও তাই দেখেছি। তাহলে এখানে যে এই স্নাতক বা স্নাতকোত্তরের ক্ষেত্রে মুক্ত বিদ্যালয়, তো সেখানেও কি কোনো এন্ট্রান্স এক্সাম হয়? এটা খুব ভালো প্রশ্ন। এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। যেমন কিছু কিছু কমন সাবজেক্ট থাকে যেগুলো অ্যাভেলেবেল ভ্যাকেন্সি থাকে, কিন্তু আমরা ধীরে ধীরে দেখছি। সবচেয়ে অবাক লাগবে, গতবার আমি যেটা ডাটা কালেক্ট করছিলাম, আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি এনবিইউ বা গৌড়বঙ্গের থেকে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে।
বিভিন্ন কারণবশত লকডাউনকালেও আমরা দেখেছিলাম। তো এখানে কিছু কিছু সাবজেক্ট যেমন থাকছে জিওগ্রাফি বা কিছু কিছু সাবজেক্টের যেখানে সিট সংখ্যা কম, সেখানে ক্যান্ডিডেট বেশি, সেই জায়গায় এরকম ফর্মুলা নেওয়া হচ্ছে। আদার্স যেগুলো থাকছে, যেগুলো কমন সাবজেক্টের ক্ষেত্রে এখনও এন্ট্রান্স পেপারটা আসেনি। আর এটা যখন বলে দে পিএইচডিটাও একবারে বলে দাও যে পিএইচডির জন্য কি প্রসিডিওর থাকছে। পিএইচডির জন্য এখানে এন্ট্রান্স এক্সাম থাকছে, একটা লিমিটেশন সিট থাকে। কিন্তু আরেকটা কথা বলে দিই, ডিস্টেন্স হলেও যে এখনো পর্যন্ত পিএইচডিটা কিন্তু ডিস্টেন্সে করাচ্ছে না, সে নেতাজি সুভাষ ওপেন হোক বা ইগনু হোক। মানে মাধ্যমিক পর্যন্ত আমি এমএ পর্যন্ত ডিস্টেন্সে করছি, কিন্তু পিএইচডির ক্ষেত্রে সেটা রেগুলারই করতে হবে, সেই ওপেন ইউনিভার্সিটি থেকেও, কিন্তু সেখানে এন্ট্রান্স এক্সাম হচ্ছে। মানে পিএইচডি ওপেন ইউনিভার্সিটি থেকে হচ্ছে, কিন্তু সেটা ডিস্টেন্সে হচ্ছে না, রেগুলারে ক্লাস করেই তাকে পিএইচডি কোর্সটা করতে হবে। এটা একটা খুব ভালো সুযোগ, অপরচুনিটি, মানে অন্য বিশ্ববিদ্যালয়ের মতোই একবারে বিষয়টা। আরেকটা যেটা বিষয় যে এই যে ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে তারা অনেক সময় ভাবে যে আমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে না, খুব একটা বেশি পড়াশোনার তার মানে চাপ থাকে না। এই অনেকের ধারণা থাকে যে পড়াশোনার চাপ কম, পরীক্ষায় হয়তো এমনি পরীক্ষা দিলেই পাস করিয়ে দেওয়া হয়, এরকম একটা ধ্যান ধারণা মানুষের মধ্যে কাজ করে। সেই ধারণাটা কতটা সত্যি? না, এখানে বলে দিই, যদি আমার পড়াশোনার ইচ্ছে থাকে, প্রথমে তো ওই মানসিকতা আমাকে ত্যাগ করতে হবে যে ওখানে গেলে আমি বসে বসে শুয়ে শুয়ে পাস করব। এবং এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথাটা আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা যদি আমাদের ইতিহাস, আমাদের শিক্ষা ব্যবস্থাটা দেখি, যে তক্ষশিলা বা নালন্দা বিশ্ববিদ্যালয়, তখন মুক্ত ব্যবস্থা থাকলেও পড়াশোনার মান ছিল খুব ভালোই। এখানে শুধু ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের একটাই সুবিধা হচ্ছে কি, আমাকে রেগুলারে ক্লাস করতে হচ্ছে না। কিন্তু আমরা যদি একটু খবর নিই আশেপাশে, যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যেভাবে পরীক্ষাতে কড়াকড়ি গার্ড হয়, সাধারণত রেগুলার কলেজেও সেটা সাধারণত হয় না। যারা যারা শুনেছো বা যারা শুনে থাকবেন, তো এটা আমাদের ভ্রান্ত ধারণা যে আমাকে পড়তেই হবে। আমার কিন্তু একটাই সুযোগ এখানে থাকছে যে আমাকে রেগুলারে সেখানে ক্লাস করতে যেতে হচ্ছে না, কিন্তু পরীক্ষার মান এবং সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। তুমি বললে যে রেগুলার কলেজে যেতে হবে না, রেগুলার ক্লাস করতে হবে না। রেগুলার যখন ক্লাসটা করতে হচ্ছে না, তাহলে পড়াশোনার মানটা কিভাবে, মানে সমতা রাখা হচ্ছে কিভাবে? মানে ছেলে মেয়েদের যে কোনো প্রশ্ন মনে বা কোনো জটিল বিষয় তারা বুঝতে পারছে না, পড়াশোনাটা পঠন পাঠনের বিষয়টা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? না, এখানে বলে দিই, কিন্তু ক্লাস কিন্তু প্রতি সপ্তাহে শনি এবং রবিবার হয়, এবং সেখানে ভালো ভালো ইউনিভার্সিটি বা কলেজ থেকে সেখানে স্যারেরা থাকেন, কিন্তু ওটা আমার বাধ্যতামূলক নয়। আর এখন আজকাল যেহেতু টেকনোলজি অনেকটা উন্নত হয়ে গেছে, সেখানে সেই স্যারদের সাথে গুগল মিট বা বিভিন্নভাবে তাদের সাথে, যদি আমি ইচ্ছা করি ডিস্টেন্সে পড়ছি, আমি ভালো শিক্ষা অর্জন করব ডিগ্রির সাথে সাথে, তাহলে আমি রেগুলার ক্লাস করতে পারি, মানে উইকলি, যেটা শনি রবি। এবং স্যারদের সাথে আমি দেখেছি সাধারণত স্যাররাও খুব হেল্পফুল, ওনারা জানেন যে সমস্ত ছাত্রছাত্রী এখানে আসতেছে বিভিন্ন কারণবশত, তো তাই স্যাররাও চান বা ম্যাডামরাও চান যে যে মানটা যেটা সবসময় সে সমান রাখার জন্য। একেবারেই তুমি যেমনটা বললে, মানটা সমান রাখার জন্য ছুটির দিনে ক্লাসটা করানো হয়, মানে শনি রবিবার যেহেতু উইকেন্ড, ওই টাইমে করানো হয়। তা সেটা তারা চাইলে করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু আর একটা বিষয়, যেমন আমরা নর্মাল বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্ষেত্রে যেটা দেখতে পাই, যে সেটা মানে ছেলেমেয়েরা প্র্যাকটিক্যাল ক্লাস করে, যে সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাস থাকা বা বিভিন্ন পেশাদারি যে কোর্সগুলো সেগুলোতে প্র্যাকটিক্যাল ক্লাস হয়। সেই প্র্যাকটিক্যাল ক্লাসের কি কোনো ব্যবস্থা থাকে এই মুক্ত বিদ্যালয়গুলোর ক্ষেত্রে? এটা খুব ভালো প্রশ্ন। এখানেও সাধারণত এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো, যেগুলো আর্টস স্ট্রিমগুলো থাকছে, সেগুলো বিশেষ করে জোর দেওয়া হয়। এবং সায়েন্সের ক্ষেত্রে একটু কড়াকড়ি আছে, সেগুলো কিছু কিছু সাবজেক্ট এখনও ভালোভাবে অ্যাড করা হয়নি, কিন্তু এগুলোর ক্ষেত্রে অ্যাড করা হলেও একদম কড়াকড়ি, যেটা রেগুলারের মতন একদম প্র্যাকটিক্যালের ব্যবস্থা আছে। আমরা আবারও ফিরবো আলোচনায়, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মুক্ত বিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি, যে যারা অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়েছেন বা কোনোভাবে স্কুল ড্রপ আউট, তারা চাইলে আবারও তাদের পড়াশোনা শুরু করতে পারেন। এই মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটিগুলি তাদের জন্য খোলা হয়েছে, এবং তারা যে কোনো সময়, যে কোনো বয়সের মানুষজন চাইলেই আবারও তাদের পড়াশোনা শুরু করতে পারেন।
আচ্ছা, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। কিন্তু এখন অনেক রকমের ডিপ্লোমা কোর্স বেরিয়েছে, মানে কারোর ধরো স্নাতক করা আছে বা স্নাতকোত্তর করা আছে কোনো বিষয় নিয়ে, কিন্তু পাশাপাশি সে লাইব্রেরিয়ানের যে কোর্স বা জার্নালিজমের কোর্স তারা করতে চায় অনেক সময়, ডিপ্লোমা কোর্স, সেগুলো কি করা যায় এই মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে? হ্যাঁ, এটাও খুব ভালো প্রশ্ন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা এটা দেখেছি, বিভিন্ন রকম যেটা ব্লিস লাইব্রেরি সায়েন্সের এবং তৎসহ যেটা আমাদের স্পেশাল বিএড। সাধারণত একটা বিএড করার পর আমরা শুধু এসএসসির ক্ষেত্রে বসতে পারি, কিন্তু স্পেশাল বিএডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেগুলো ব্লাইন্ডদের জন্য, যেগুলো স্পেশাল প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা স্কুল বা কলেজ আছে, সেখানেও যেমন চাকরির একটা সুযোগ থাকছে, তৎসহ যেগুলো রেগুলারও আমরা দিতে পারছি। তো আমি পশ্চিমবঙ্গে যেটা দেখেছিলাম, রামকৃষ্ণ মিশন মনে হয়, এবং আমাদের এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে স্পেশাল বিএড করা যাচ্ছে। আচ্ছা, মানে স্পেশালি বিএড বা ডিপ্লোমা যে কোর্সগুলো হয় সেগুলো হচ্ছে। আর একটা বিষয় যেটা অ্যাডমিশনের কথা যখন বলছিলাম তখনই হয়তো জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু আমি কোনোভাবে মিস করে গেছি, যে অ্যাডমিশনের ক্ষেত্রে যে তুমি সিটের কথাটা বলছিলে, সিট অ্যাভেলেবেল থাকলে, যেমন রেগুলার ইউনিভার্সিটি বা কলেজগুলোতে এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা আলাদা সিট সংরক্ষিত থাকে, এক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, অবশ্যই আমাদের ইয়েতে উল্লেখ আছে, সংবিধানের আমরা পার্টেও দেখেছি, প্রাইভেট ছাড়া যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো নিয়োগের ক্ষেত্রে যেরকম একটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসটিদের জন্য 6% বা যেটা রুলস রেগুলেশন আছে এসসি ওবিসিদের জন্য আছে, কিন্তু সাধারণত আমরা দেখতে পেয়েছি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তিতে কোনো অসুবিধা হয় না কেউ যদি ভর্তি হতে চায়। কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে একটু প্রবলেম হচ্ছে, মানে সিট সংখ্যা, তো সেগুলোতে এন্ট্রান্স এক্সাম হচ্ছে, তো যেগুলো সংবিধানের নিয়ম অনুযায়ী সেখানে সংরক্ষণ ব্যবস্থা থাকছে। একেবারেই বাপিদা, যে শেষ প্রশ্নটা যেটা করে শেষ করব, তুমি ওই মুক্ত বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছো, এর সাথে অনেক দিন ধরে জড়িত রয়েছো। অনেক ছাত্রছাত্রী হয়তো এই শোটা দেখে তারাও এগিয়ে আসতে চাইবে, পড়াশোনা শুরু করতে চাইবে, তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে, আর তোমার অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল এই ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ক্ষেত্রে, যদি একটু বলো। এখানে কাউকে পরামর্শ না, ঠিক আমার জীবন একটা অভিজ্ঞতা বললে তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি 2008 সালে উচ্চ মাধ্যমিক পাস করার পরে 2000 চাকরি বাকরির চেষ্টা করি ডিফেন্সের ক্ষেত্রে, এবং 2010-এ আমি এসএসবি সশস্ত্র সীমা বলে যোগদান করি। এবং যেহেতু আমার রেগুলার কলেজে আমার ভূগোল অনার্স ছিল, তখন আমার রেগুলারভাবে পড়া সম্ভব ছিল না। তারপরে আমি ডিস্টেন্সে আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে মালদা সেন্টারে ভর্তি হই, এবং পড়তে পড়তে 2012 সালে আমি আবার পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পাই। সেটা রিজাইন করে পশ্চিমবঙ্গ পুলিশে যোগদান করি। সেখান থেকে আসার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, এবং এমএ আমি যেটা বর্ধমান ইউনিভার্সিটির যেখানে দূরশিক্ষা বিভাগ থেকে, সেখানে আমি এমএ কমপ্লিট করি। এবং 2018 সালে আবার আমি পঞ্চায়েতে, যেটা পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, সেখানে আবার যোগ দিই। সেভাবে আবার ভাবলাম যেহেতু এমএ কমপ্লিট করলাম, সেখান থেকে আবার ইগনু থেকে একটা কোর্স করেছিলাম, পিজিডিআরডি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অফ রুরাল ডেভেলপমেন্ট, যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, আমি ভুলে গেছিলাম। তো তারপরে আমি আবার 2019-এ নেট কোয়ালিফাই করি। তো যখন আমি যখন বর্তমান যে জবটাতে আছি, কলেজের সহকারী অধ্যাপক, আমি প্রথমে গিয়েছিলাম, আমি হয়তো ভেবেছিলাম যে আমাকে হয়তো ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করবে, কেন বা কী কারণে, একটু জিজ্ঞাসা করেছিল, তো আমি কারণগুলো বললাম। তো আমারও কনফিউজ ছিল যে কি রেজাল্ট আমাকে সেটা মান্যতা দেবে কি দেবে না। তো যাই হোক, যখন এই 2023-এ ফাইনাল রেজাল্ট বেরোয় এবং আমি এই কলেজে সহকারী অধ্যাপক পদে নিযুক্ত হই, এবং যেখানে আমি কলেজে যোগ দিয়েছি সেখানেও কিন্তু বারবার সার্টিফিকেটটা দেখলো, যে সাধারণত তারা বলছিল আমরা এমএ পর্যন্ত এরকম দেখেছি, গ্র্যাজুয়েশনের ডিস্টেন্সে দেখিনি। তো আমারও ওটা সন্দেহ ছিল। তো যাই হোক, এখন কোনো সন্দেহ নেই, আমি সেটাই বলবো, যে কোনো ইউজিসি মান্যতা প্রাপ্ত থেকে আমরা করতে পারি, এবং সঠিকভাবে যদি স্টাডি থাকে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে, আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো। একেবারেই বাপিদা, বললাম শেষ প্রশ্ন, কিন্তু আরও একটা প্রশ্ন আমার মনে থেকে যাচ্ছে, যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে অনেক সময় ক্যাম্পাসিং হয়, কাজের সুযোগ থাকে, এক্ষেত্রে কাজের সুযোগ বা ক্যাম্পাসিং কি হয়? না, এরকম আজকাল যেহেতু বিভিন্ন রকম আমরা গভর্নমেন্টের স্কিমগুলো দেখতে পাচ্ছি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, বিভিন্ন কলেজগুলোতে, যেমন আমার কলেজেরই কথা বলি, কিছুদিন আগেই সেখানে একটা ক্যাম্পাসিং হলো। এখন সরকার চাইছে যত রকম যে প্রতিভা আছে, আজকাল কি দেখছে, রেজাল্টের চেয়েও যার বাস্তব জ্ঞান যাদের ভালো আছে,
তো সেটা আমরা এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটা নো ডাউট। আদার্স কলেজের মতন যদি যোগ্যতা থাকে সেখান থেকে অনেক কিছুই করা যায়। অনেক ধন্যবাদ বাপিদা আমাদের সঙ্গে এত মূল্যবান সময় কাটানোর জন্য। অনেক ধন্যবাদ ট্রাইব টিভি স্টুডিওতে আসার জন্য। দর্শক বন্ধুরা, আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেমনটা জানা গেল আর কি, যে মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা যে কেউ যে কোনো সময় যে কোনো বয়সের মানুষজনরা শুরু করতে পারেন। পাশাপাশি স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। আর খরচ, যাদের খরচ নিয়ে চিন্তা রয়েছে, একেবারেই আয়ত্তের মধ্যে থাকে সরকারি যে সমস্ত ওপেন ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের খরচ। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি।